এদিকে হঠাৎ নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত পরিবর্তন থাকছে নির্বাচনে আগামীতে আওয়ামী লীগ চাঞ্চল্যকর তথ্য, এটা কেউ বিশ্বাস করতেছে না। যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি বাংলাদেশকে। ডক্টর ইউনূস কি বলতেছে এ বিষয়ে, যে আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপির কি দশা হবে। চাঞ্চল্যকর তথ্য দেখবেন। যারা আওয়ামী লীগ আছেন অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখবেন, সর্বোচ্চ শেয়ার করে দেবেন। তাহলে কি সত্যি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি আওয়ামী লীগ নিচ্ছে? যুক্তরাষ্ট্র এ বিষয়ে কি বলতেছে? হঠাৎ নির্বাচন কমিশনার কেন এ বিষয়ে মাথাছাড়া দিয়ে উঠলো? কেন আওয়ামী লীগ থাকছে? চাঞ্চল্যকর তথ্য, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর মধ্যে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শেষ পর্যন্ত নির্বাচনটা কোথায় গিয়ে গড়াবে বুঝতে পারছি না। একটা স্ক্রল দেখছি যে জাতীয় পার্টি এবং এনডিএফ এর প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক ধাঁচু টাইপের অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কাইছিলাম আর কসুতি তো আমি বাস দিয়া দিছি, বিষয়টা এরকম একটা বিষয় আছে না? আছে। সাপ যখন মৃত্যুর আগের শেষ কামড় দেয় তখন তার বিষ সবচেয়ে বেশি থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে সংসদ নির্বাচনে যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। জাতীয় সংসদ নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? নির্বাচনের আগে এই প্রশ্ন অনেকের মনে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর মধ্যে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, যা থেকে বাদ যায়নি ভারতসহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের পথে জোরালো সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে ওয়াশিংটন। গত 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এমন কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। 10 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডক্টর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে হুক্কারকে অবহিত করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। 12ই ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে নতুন ভাষায় ফিরে এসছে। নির্বাচনের পর সরকার কেমন হবে? জামায়াত ইসলামী বলছে জাতীয় সরকার গঠনের কথা, বিএনপি বলছে জাতীয় ঐকমত্যের সরকারের কথা। শব্দ দুটো শুনতে খুবই কাছাকাছি, কিন্তু ভেতরের দর্শন, ক্ষমতার রূপরেখা এবং রাজনৈতিক উদ্দেশ্য এক নয়। এই ভিন্নতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আওয়ামী লীগ অনুপস্থিত এবং এই অনুপস্থিতির সৃষ্টি করা শূন্যতায় প্রতিদ্বন্দ্বিতা যেমন নতুনভাবে গড়ে উঠছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও জমছে। জামায়াতের জাতীয় সরকার ধারণা মূলত ক্ষমতার অংশীদারিত্বের প্রশ্নকে সামনে আনে। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে বসা, জাতির জন্য সিদ্ধান্ত নেওয়া, এসব শুনতে সহযোগিতামুখী শোনালেও বাস্তবে এগুলো রাজনৈতিক দর কষাকষিরই আরেক ভাষা। জামায়াত এখানে এমন একটা কাঠামো চাইছে যেখানে সরকার হবে শর্ত সাপেক্ষ, অর্থাৎ যে দলই ক্ষমতায় আসুক নির্দিষ্ট কিছু নীতি বা শর্ত মানলে অন্য দলগুলো সরকার চালানোর প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা, বিচার বিভাগে হস্তক্ষেপ না করা এবং জুলাই আন্দোলনের চেতনায় যে সংস্কার বিষয়ে দলগুলোর একমত হওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন, এ ধরনের শর্ত শুনতে নীতিনিষ্ঠ মনে হয়। কিন্তু রাজনীতিতে শর্ত মানার ব্যাখ্যা কে নির্ধারণ করবে এবং শর্ত ভাঙার অভিযোগ উঠলে চূড়ান্ত সালিশ কার হাতে যাবে, এখানেই প্রশ্ন। নীতি হিসেবে যা সুন্দর, ক্ষমতার রাজনীতিতে তা অনেক সময় নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে। অন্যদিকে বিএনপির জাতীয় ঐকমত্যের সরকার কথাটি জন্ম নিয়েছিল
আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সময়কার জোট বাস্তবতা থেকে। অর্থাৎ যারা আন্দোলনে একসঙ্গে ছিল, নির্বাচনে ক্ষমতায়ও তারা একসঙ্গে থাকবে, এই কাঠামো। এখানে ঐকমত্য মানে সর্বদলীয় ঐকমত্য নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্লকের ভেতরে সমঝোতা। এবং এখানে জামায়াতকে বাদ রাখার প্রবণতা শুরু থেকেই ছিল। এটা কৌশলও, আবার ভোট সমীকরণের বাস্তবতাও। বিএনপির দৃষ্টিতে সবাই মিলে সরকার মানে সংসদে কার্যকর বিরোধী দল ক্ষীণ হওয়া, জবাবদিহির কাঠামো দুর্বল হওয়া এবং অবশেষে এক ধরনের একপক্ষীয় রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ভিন্ন মোড়কে। এই জায়গায় দুই প্রস্তাবের মৌলিক পার্থক্য খুবই স্পষ্ট। জামায়াত সহভাগিতার দিকে টানছে, বিএনপি জোট শৃঙ্খলার ভেতরে ক্ষমতা রাখতে চাইছে। জামায়াত বলছে রাষ্ট্র ভেঙে পড়েছে, এককভাবে চালানো কঠিন। বিএনপি বলছে এককভাবে চালানো কঠিন হলেও সংসদে শক্ত বিরোধী দল না থাকলে রাষ্ট্র আরো বেশি অস্থির হবে। অর্থাৎ দুপক্ষই স্থিতিশীলতা শব্দটি ব্যবহার করছে, কিন্তু স্থিতিশীলতার ধারণা তাদের কাছে এক নয়। এক পক্ষ স্থিতিশীলতাকে দেখছে ক্ষমতার প্রশস্ত মঞ্চ হিসেবে, আরেক পক্ষ প্রতিদ্বন্দ্বিতাকে ধরে রাখার কৌশল হিসেবে। তবে রাজনীতিতে কাগজের ধারণা কখনোই শেষ কথা নয়। প্রশ্ন হলো নির্বাচনের পর বাস্তব সমীকরণ কি দাঁড়াবে। বাস্তবতা বলছে দুই শিবিরই এখন নিজ নিজ জোট সাজাচ্ছে এবং সেই সাজাতে গিয়েই দ্বন্দ্ব, অবিশ্বাস, বিদ্রোহী প্রার্থী, আসন ভাগাভাগির ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। একদিকে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ যে শিবির, সেখানে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন আছে। কে কোথায় প্রার্থী হবে, কে ছাড় দেবে, কার ভিত্তি কাকে মানতে হবে, এসব প্রশ্নে জোটের ভেতরই অস্থিরতা তৈরি হচ্ছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটে শরিক দলকে আসন ছাড়লেও স্থানীয় স্তরে বিএনপি কর্মীদের বড় অংশ বিদ্রোহী প্রার্থীর দিকে ঝুঁকছে। এটা শরিকদের মধ্যে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করছে। বহিষ্কার, সতর্কবার্তা, নির্দেশ এসব আছে, কিন্তু রাজনীতিতে সবাই জানে বহিষ্কার সবসময় স্থায়ী হয় না। নির্বাচনের ফলাফলের পরে অনেক কিছু স্বাভাবিক করে ফেলা হয়, ফলে জোট রাজনীতির এই ভেতরকার কাঁপুনি নির্বাচনের পর সরকার গঠন ও সংসদের চরিত্র নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে আরেকটি বড় স্তর আছে, আইন শৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা, লক্ষ্যভিত্তিক হত্যা, অস্ত্রের অবৈধ বিস্তার, মব সন্ত্রাস, বোমা ককটেল তৈরির ঘটনা। এসব মিলিয়ে ভোটের পরিবেশকে ঘিরে এক ধরনের ভয় জমেছে। প্রার্থী নিরাপত্তা চায়, ভোটার নিরাপত্তা চায়। আর সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ভোট বহু আসনে জয় পরাজয় নির্ধারণে প্রভাব ফেলে, তারা চাইছে সবচেয়ে মৌলিক নিশ্চয়তা। ভোট দিতে গেলে যেন জীবন সম্পদ ঝুঁকিতে না পড়ে, ভোট দেওয়ার কারণে চিহ্নিত হয়ে না যায়, আর নির্বাচন শেষে প্রতিশোধের শিকার না হয়। এখানে জাতীয় সরকার কিংবা জাতীয় ঐকমত্য, দুই ধারণাই যদি বাস্তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এসব শব্দ রাজনৈতিক স্লোগানই থেকে যাবে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো আওয়ামী লীগের অনুপস্থিতি। অনেকে মনে করেন বড় একটি দল মাঠে না থাকলে প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে, আবার কেউ কেউ মনে করেন এই দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওগুলো কোন বিষয়টি ইঙ্গিত করছিল। দর্শক, বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এবং বর্তমান পরিস্থিতি কোন দিক গড়াচ্ছে সেটা কেউ যেন বলতে পারছে না। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে 12 তারিখে নির্বাচন হবে কিনা, আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টি, এবং এই নির্বাচন হলে আপনি কোন প্রার্থীকে জয় করবেন, তা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে দিয়ে যান। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।